বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের লেনদেন চিহ্নিতকরণ নিয়ে আলোচনা করব। লেনদেন আমরা কীভাবে চিনব সে বিষয়ে আলোচনা। লেনদেন চেনার কিছু কৌশল আছে, কৌশলগুলো যদি আয়ত্ত করতে পারে নিশ্চয়ই পৃথিবীতে যত লেনদেন থাক না কেন লেনদেন সহজেই চেনা যাবে। তার কিছু কৌশল আমি আজকে আলোচনা করব। প্রথমে আমাদের কিছু ঘটনা দেওয়া থাকবে, ঘটনা থেকে আমাদের লেনদেন চিহ্নিত করতে হবে। ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করার কৌশলগুলো আমরা লিখব। ঘটনা থেকে লেনদেন, ঘটনা দেওয়া থাকবে, ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করতে হবে। প্রশ্নে আমাদের কিছু ঘটনা দেওয়া হবে, ঘটনা থেকে লেনদেনগুলো চিহ্নিত করতে হবে। এখন ঘটনাগুলো থেকে আমরা কিভাবে লেনদেন চিহ্নিত করব? ঘটনা, যেই ঘটনাটা দেওয়া থাকবে এটাকে আমরা দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো কি আসলো আর কি গেল। যখন আমরা অঙ্কগুলো করব তখন মনে করতে হবে যে অঙ্কগুলো আমার বা আমার প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের মালিক আমি নিজে, তাহলে কিন্তু অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে বুঝতে। এখন আমরা যদি ঘটনাগুলো দুইটা প্রশ্ন করি, প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা দুইটা প্রশ্ন করি, তাহলে প্রশ্ন দুটো হলো কি আসলো একটা প্রশ্ন, কি গেল। আমি প্রথমে বলেছিলাম যখন আমরা যে ঘটনাটা বা যে লেনদেনগুলো চিহ্নিত করি না কেন, প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের নিজের প্রতিষ্ঠান, নিজের সব কিছুর লেনদেন নিজের মনে করে অঙ্কগুলো করতে হবে, তাহলে একদম সহজ হয়ে যাবে। এখন আমরা এখানে লিখছি ঘটনা, কি আসলো মানে প্রতিষ্ঠানে কি আসছে, প্রতিষ্ঠান থেকে কি চলে গেল। এখন যদি এই প্রশ্ন দুইটার উত্তর আমরা পাই, দুটির উত্তর পেলে লেনদেন হবে, একটির উত্তর পেলে তাও লেনদেন হবে। যদি দুইটার একটা যদি উত্তর আমরা না পাই তাহলে লেনদেন হবে না। জিরোটি উত্তর মানে একটাও যদি আমরা উত্তর না পাই তাহলে লেনদেন নয়। এখন আমরা কিছু উদাহরণের সাহায্যে আমরা বুঝবো যে আসলে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। উদাহরণ, আসবাবপত্র ক্রয় করা হলো, ক্রয় করা 50,000 টাকা। এখানে এই লেনদেনটা যদি আমরা নিজের মনে করি তাহলে আমরা কিভাবে করব? যে আসবাবপত্র ক্রয় করা হলো, নিজে আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র, আরেকটা হচ্ছে নগদ টাকা। এখানে যদি আমরা ঘটনার মধ্যে যদি আমরা প্রশ্ন করি কি আসলো, আসবাবপত্র ক্রয় করা, এখানে যদি আমরা প্রশ্ন করতে পারি যে কি আসলো, তাহলে আমরা ধরে নেব যে কোনটা আসছে, আসবাবপত্র আসছে। কি আসলো? আসবাবপত্র আসলো, আসবাবপত্র আসছে। তারপরে ঘটনার দ্বিতীয় প্রশ্ন হলো কি গেল, 50,000 টাকা, মানে নগদ টাকা চলে গেল, নগদ টাকা চলে গেছে। তার কিন্তু আমরা এখানে দুটোটা প্রশ্নই উত্তর পেয়েছি, তাহলে দুটোটাই না লেনদেন। আমি আবার বলি, প্রত্যেকটা ঘটনাকে নিজের মনে করতে হবে, তাহলে প্রশ্নগুলো একদম সহজ হয়ে যাবে এবং লেনদেন চিহ্নিত করা আরও সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা ঘটনাকে দুইটা প্রশ্ন করতে হবে। একটা হলো কি আসলো, আর একটা হলো কি গেল, মানে প্রতিষ্ঠানে কি আসছে, আমার কাছে কি আসছে, বাবার কাছে কি চলে গেছে। এই লেনদেনটা যদি আমরা খেয়াল করি, ঘটনাটা আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। আসবাবপত্র ক্রয় করছে মানে ক্রয় করে মানে ক্রয় করে নিয়ে আসছে, কি নিয়ে আসছে, আসবাবপত্র নিয়ে আসছে, তাহলে কি এটা আমার কাছে আসছে। আর কি চলে গেল, নগদ টাকা চলে গেল, 50,000 টাকা চলে গেল। তাহলে কি আসলো আমাদের, আসবাবপত্র আসছে আর কি গেল, নগদ টাকা চলে গেল। আমরা কিন্তু দুটোটার উত্তরই পেয়েছি, অতএব এটা একটি লেনদেন। পরে আমরা একটা উদাহরণে আসি। আমরা বেতন প্রদান করা হলো 5,000 টাকা। প্রথম প্রশ্নটা কি, আমরা কি আসছে, কি আসবে, প্রথম যদি প্রশ্নটা আমরা করি, এখানে আমাদের কাছে কিছুই আসেনি, কিন্তু কি গেল,
নগদ টাকা চলে গেল। কিছুই যখন আসবে না তখন আমরা কি গেল? নগদ টাকা। আমরা কিন্তু এখানে একটা প্রশ্নের উত্তর পেয়েছি। আবার বলি, বেতন প্রদান করা হলো ৫,০০০ টাকা। বেতন দিচ্ছে কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী যে কোনোই হোক, যার কারণেই হোক, বেতন দিচ্ছে। এখানে ৫,০০০ টাকা বেতন দিয়েছে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, কিন্তু প্রতিষ্ঠানে কিছুই আসে নাই। যেহেতু আমাদের শর্তের ভিতরে বলা ছিল দুটির উত্তর যদি পাই আমরা সেটা লেনদেন হবে, একটির উত্তর যদি আমরা পাই সেটাও লেনদেন হবে। যদি কোনোটার যদি প্রশ্ন দুইটার যদি একটারও যদি উত্তর না পাই সেটা লেনদেন নয়। তাহলে আমরা এই প্রশ্নটার ভিতরে একটার শুধু উত্তর পেয়েছি। আমরা কি গেল এটা উত্তর পেয়েছি, ৫,০০০ টাকা চলে গেছে প্রতিষ্ঠান থেকে। তাহলে যেহেতু আমরা একটা উত্তর পেয়েছি তাহলে এই ঘটনাটি লেনদেন। ঘটনাটা হলো ৫০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। ফরমাইশ দিয়ে আসছে মানে বলে আসছে যে আমার ৫০,০০০ টাকার আসবাবপত্র লাগবে। এখন আমরা প্রশ্ন করি, দুইটা প্রশ্ন করবো, কি আসলো কি গেল। আমি কিন্তু এখানে ফরমাইশ প্রদান করে আসছে, কি আসছে প্রথম প্রশ্ন নয়, কিন্তু এখন পর্যন্ত কিছুই আসে নাই। কি গেল দ্বিতীয় প্রশ্নটার কোনো উত্তরও এখানে আমাদের নাই। প্রথম প্রশ্নের উত্তর নাই, দ্বিতীয় প্রশ্নেরও উত্তর নেই। কারণ এখানে শুধু ফরমাইশ দিয়ে আসছে মানে বলে আসছে যে আমার ৫০,০০০ টাকার আসবাবপত্র প্রয়োজন। যেমন আগামী ১ তারিখে আমার কিছু আসবাবপত্র বা ফার্নিচার বা যে কোনো কিছু স্টিকার আমার যে কোনো কিছুই আমার প্রয়োজন, আমি বলে আসছি বলে আসছি বা চুক্তি করে আসছি যে আমার এত টাকা আসবাবপত্র প্রয়োজন। এখানে কিন্তু আমি কোনো টাকা পরিশোধ করিনি, তারা আমাকে ফার্নিচার বা আসবাবপত্র কোনো কিছুই দেয়নি। তাই আমি কিন্তু দুইটার একটার প্রশ্নের উত্তর আমি কিন্তু পাইনি। আর একটা জিরোটি উত্তর মানে একটা প্রশ্নের উত্তর যদি না পাই তাহলে আমাদের উত্তর লেনদেন হবে না, অতএব ইহা লেনদেন নয়। ঠিক এইরকম যদি দুইটা প্রশ্ন করা যায়, প্রত্যেকটা ঘটনাকে যদি দুইটা প্রশ্ন করা যায় আর যদি আমরা দুইটার উত্তর পাই ঘটনা থেকে তাহলে লেনদেন হবে। যদি আমরা একটা উত্তর পাই তাহলে তাও লেনদেন হবে। যদি আমরা একটির যদি উত্তর না পাই তাহলে লেনদেন নয়। এই ঘটনাটা বা এই একটা সূত্র বা একটা চিহ্ন যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রত্যেকটা ঘটনাকেই আমরা চিহ্নিত করতে পারবো আসলে এটা লেনদেন বা লেনদেন নয়। তাই শিক্ষার্থীরা তোমরা এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটা একদম মুখস্থ করে আয়ত্ত করার চেষ্টা করবে এবং ঘটনাগুলো বোঝার চেষ্টা করবে, তাহলেই আমাদের লেনদেন চিহ্নিতকরণ সহজ হয়ে যাবে। এই কৌশলটি ছাড়াও আর কিছু চিহ্ন আমি এখন লিখে দেবো, তোমরা একদম মুখস্থ করবে চিহ্নগুলো, তাহলেই তোমরা বুঝতে পারবে লেনদেন নয় এবং ঘটনা সহজেই চিনতে পারবে। তাহলে আমাদের কিছু কিছু ঘটনার সময় প্রশ্নগুলো করারও দরকার হবে না। ঠিক আছে, এখন আমরা লিখি লেনদেন নয় এবং ঘটনা চেনার 12টি চিহ্ন। লেনদেন নয় এবং ঘটনা চেনার 12টি চিহ্ন। এটা যদি একদম মুখস্থ করা যায় তাহলে আমাদের ঘটনাটা দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো এটা লেনদেন না লেনদেন নয়। এখন কি কি 12টা চিহ্ন আমি এখানে লিখি। ফরমাইশ চুক্তি, ফরমাইশ চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, নিয়োগ, বরখাস্ত, চাকুরিচ্যুত, অব্যাহতি, মৃত্যুবরণ। 12টি চিহ্ন হলো ফরমাইশ চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, নিয়োগ, বরখাস্ত, চাকুরিচ্যুত, অব্যাহতি, মৃত্যুবরণ, নির্দেশ, আদেশ, বদলি। ঘটনার ভিতরে এই 12টি লেখার যে কোনো একটি লেখা যদি থাকে তাহলে সাথে সাথে ধরে নেব এটা লেনদেন নয়। অর্থাৎ 12টা চিহ্ন আমাদের মুখস্থ করে রাখতে হবে। যদি মুখস্থ করে রাখতে পারি তাহলে আমাদের সময় একদম কম লাগবে একটা ঘটনা থেকে লেনদেন চেনার কৌশল।
ঠিক আছে? ফরমাশ, চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, নিয়োগ, বরখাস্ত, চাকরিচ্যুত, অব্যাহতি, মৃত্যুবরণ, নির্দেশ, আদেশ, বদলি, এই 12টি একদম মুখস্থ করতে হবে। মুখস্থ করে রাখলে আমাদের লেনদেন চেনা অনেক সহজ হয়ে যাবে। নগদের সংগঠিত লেনদেন চেনার যে 3টি চিহ্ন আছে, এই চিহ্ন 3টি একদম মুখস্থ করতে হবে। মুখস্থ করে আয়ত্ত করার পরে যে কোনো লেনদেন দেখার পরে তোমরা বুঝতে পারবে আসলে এটা নগদে সংগঠিত না বাকিতে সংগঠিত লেনদেন। নগদে সংগঠিত লেনদেনগুলো ভিতরে এই লেখাগুলো থাকবে: নগদ বা চেক, পাওয়া বা প্রাপ্তি, প্রদান বা পরিশোধ। এই লেখাগুলো যে লেনদেনের ভিতরে থাকবে ওই লেনদেনগুলো নগদে সংগঠিত লেনদেন। অর্থাৎ এই লেখাগুলো তোমাদের খাতা লিখে বাসায় রেখে দেবে। এখন আমরা এই 3টার কিছু উদাহরণ দেখব। 1 নম্বর ছিল নগদ প্লাস চেক। আমরা যদি 1 নম্বরের একটা উদাহরণ আমরা দেখি, নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। একটু খেয়াল করি আমরা, আমাদের 1 নম্বর ছিল নগদ প্লাস চেক। যে কোনো একটা থাকে নগদ লেনদেন, যেমন এটার ভিতরে কেমন নগদ দেওয়া আছে, তাহলে আমরা সহজে বলতে পারবো এটা নগদে লেনদেন। আরেকটা দেখি, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 50,000 টাকা। এটা আমরা খেয়াল করি, 1 নম্বর যে এটা ছিল শতটা বা চিহ্নটা ছিল নগদ প্লাস চেক, এটার ভিতরে কিন্তু চেক শব্দটা আছে। তাহলে আমরা লেনদেন থেকে সহজে বুঝতে পারলাম যে নগদে লেনদেন, নগদে সংগঠিত লেনদেন। 2 ছিল আমাদের পাওয়া বা প্রাপ্তি। 2 এর একটা উদাহরণ আমরা দেখব, কমিশন পাওয়া গেল বা প্রাপ্তি 2,000 টাকা। আমাদের 2 নম্বর চিহ্নের ভিতর ছিল পাওয়া প্লাস প্রাপ্তি। এখানে যদি দেখো এই পাওয়া বা প্রাপ্তি যে কোনো একটা থাকবে, যে কোনো একটা লেনদেনের ভিতর থাকলে আমাদের ধরেন থেকে এটা নগদে লেনদেন। এরপর আরেকটা আমরা আসি, বিনিয়োগের সুদ পাওয়া গেল। বিনিয়োগের সুদ পাওয়া গেল 4,000 টাকা। বিনিয়োগের সুদ পাওয়া গেল, মানে পাওয়া শব্দটা আছে, তাহলে এটা একটা নগদে সংগঠিত লেনদেন। আমাদের নগদে সংগঠিত লেনদেনের ভিতরে 2 নম্বরের ভিতরে ছিল পাওয়া প্লাস প্রাপ্তি। তাই বিনিয়োগের সুদ পাওয়া গেল, পাওয়া আছে, প্রাপ্তি আছে। অর্থাৎ এই শব্দ দুটো যদি থাকে তাহলে আমাদের সাথে সাথে ধরে নিতে হবে নগদে সংগঠিত লেনদেন। এর পরেরটা ছিল 3 নম্বরটা ছিল প্রদান প্লাস পরিশোধ। প্রদান প্লাস পরিশোধের আমরা কিছু উদাহরণ দেখি। বেতন প্রদান করা হলো 10,000 টাকা। আমাদের 3 নম্বর চিহ্ন ছিল প্রদান প্লাস পরিশোধ। এই দুটার যে কোনো একটা যদি আমাদের লেনদেনের ভিতরে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে নগদে সংগঠিত লেনদেন। ভাড়া পরিশোধ করা হলো 15,000 টাকা। ভাড়া পরিশোধ করা হলো 15,000 টাকা। এখানে পরিশোধ শব্দটা কিন্তু আছে। 3 নম্বর চিহ্নের ভিতরে ছিল প্রদান প্লাস পরিশোধ। এই লেখাগুলো থাকলে তাহলে ধরে নিতে হবে আমাদের নগদে সংগঠিত লেনদেন। তার নগদে সংগঠিত লেনদেনের চেনার 3টি কৌশল হলো, 1 নম্বরে ছিল নগদ প্লাস চেক। এই নগদ প্লাস চেক এই শব্দ দুটো যদি লেনদেনের ভিতরে থাকে তাহলে ধরে নিতে হবে এটা নগদে লেনদেন। পাওয়া প্লাস প্রাপ্তি, প্রদান প্লাস পরিশোধ। এখানে আমরা 6টা চিহ্ন, মানে 3টার জন্য 3টা চিহ্নের ভিতরে 6টা আমরা করছি। একটা ছিল নগদ, একটা হচ্ছে চেক, একটা হচ্ছে পাওয়া প্রাপ্তি, প্রদান পরিশোধ। এই 3টা চিহ্ন যদি
একদম মুখস্থ করতে হবে এবং লেনদেনগুলো দেখার সাথে সাথে তোমার ধরে নিতে হবে এটা নগদে লেনদেন। তাহলে তোমাকে আর সারাদিন আমাদের সময় লসের কোনো প্রয়োজন নাই। এরপরে আসি আমরা নগদে সংযুক্ত লেনদেন চেনার তিনটি চিহ্ন আমরা শিখছি। আমরা এর আগে শিখেছি নগদে সংগঠিত লেনদেন চেনার তিনটি চিহ্ন। এখন শিখব বাকিতে সংগঠিত লেনদেন চেনার। বাকিতে সংগঠিত লেনদেন চেনার তিনটি চিহ্ন। এক নম্বর আছে বাকিতে যোগ ধারে। যদি এই দুটো থাকে, যে কোনো একটা থাকবে, তাহলে ধরে নিতে হবে বাকিতে লেনদেন। দুই আছে বিল যোগ নোট। এই দুটো যদি থাকে তাহলে ধরে নিতে হবে বাকিতে লেনদেন। তিন নম্বরটা আছে ব্যক্তির নাম যোগ নগদ। নগদ কিন্তু ব্র্যাকেট দাও, মানে ব্যক্তির নাম থাকবে কিন্তু নগদ শব্দটা থাকবে না, সেটা বাকিতে লেনদেন। আমি এটা উদাহরণের মাধ্যমে দেখাই দেব। ব্যক্তির নাম থাকবে কিন্তু নগদ শব্দটা থাকবে না, সেটা ধরে নিতে হবে বাকিতে লেনদেন। এখন আমরা তিনটা উদাহরণ দেখি, তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হবে। বাকিতে বা ধারে বা ক্রয়টা হলো যদি হবে, এই দুটো শব্দ যদি থাকে তাহলে ধরে নিতে হবে বাকিতে লেনদেন, সেটা ক্রয় হোক আর বিক্রয় হোক। এক নম্বরের একটা উদাহরণ আমরা দেখি। বাকিতে পণ্য ক্রয়। $20,000 টাকা। দ্বিতীয় যদি আমরা দুটো লিখি, ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা। আমাদের এক নম্বরেরটা হলো যে চিহ্নটা হচ্ছে বাকি প্লাস ধার, মানে বাকি বা ধার যেটাই থাকুক না কেন সেটা ধরে নিতে হবে বাকিতে লেনদেন। যেমন এটার ভিতরে আছে বাকিতে লেনদেন, তাহলে এটা বাকিতে লেনদেন। এটার ভিতরে আছে ধারে বিক্রয়, ধার মানে ধার থাকলে আমাদের ধরে নিতে হবে যে এটা বাকিতে সংগঠিত লেনদেন। আমরা দুই আসি। দুই আছে বিল যোগ নোট। এই শব্দগুলো থাকলে ধরে নিতে হবে বাকি লেনদেন। উদাহরণ দেখি, 20,000 টাকা। নোটের মাধ্যমে পণ্য ক্রয় 15,000 টাকা। দুই নম্বর আছে আমার বিল প্লাস নোট। এই শব্দ দুটো যে লেনদেনের ভিতরে থাকবে তার আমাদের ধরে নিতে হবে বাকিতে সংগঠিত লেনদেন। আমরা উদাহরণটা দেখি, বিলের মাধ্যমে পণ্য ক্রয়, বিল, এই বিল শব্দটার ভিতরে আছে তাই এটা বাকিতে সংগঠিত লেনদেন। নোট, এই নোট শব্দটা আছে দেখে আমরা বুঝতে পারলাম যে এটা বাকিতে সংগঠিত লেনদেন। এরপরে আসি আমরা 3 নম্বরে, ব্যক্তির নাম যোগ নগদ ইকুয়াল বাকি। ব্যক্তির নাম থাকবে কিন্তু নগদ শব্দটা থাকবে না। যদি ব্যক্তির নাম বা নগদ দুটোই থাকে তাহলে নগদ লেনদেন, কিন্তু ব্যক্তির নাম নগদ শব্দটা থাকবে না, তাহলে ধরে নিতে হবে বাকিতে সংগঠিত লেনদেন। এখানে আমরা দুটো উদাহরণ দেখব। রায়হানের নিকট হতে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। এখানে একটু খেয়াল করি, রাহের মধ্যে একজন ব্যক্তি, নগদ শব্দ আছে, ব্যক্তির নাম উল্লেখ আছে, পাশাপাশি নগদ শব্দটা উল্লেখ আছে। ব্যক্তির নাম থাক, যেমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাক, যদি নগদ যদি থাকে, পাশাপাশি যদি নগদ যদি থাকে তাহলে ধরে নিতে হবে এটা নগদের লেনদেন। রাহেনের নিকট হতে পণ্য ক্রয়,
10,000 টাকা। আমাদের 3 নম্বর চিহ্নে আছে ব্যক্তির নাম প্লাস নগদ থাকবে না, যদি নগদ না থাকে তাহলে হবে বাকিতে লেনদেন। দ্বিতীয় উদাহরণটা আমরা একটু খেয়াল করি। রায়হান একজন ব্যক্তির নাম, কিন্তু নগদ শব্দটা এটার ভিতরে নাই, তাহলে রায়হানের নিকটে পণ্য ক্রয় 10,000 টাকা। তার যেহেতু নগদ শব্দটা নাই তাহলে এটা ধরে নিতে হবে বাকিতে লেনদেন। 3 নম্বর লেনদেন ব্যক্তির নাম প্লাস নগদ থাকবে না, বাকিতে লেনদেন। বাকিতে সংগঠিত লেনদেন চেনার 3টি চিহ্ন আমরা আলোচনা করলাম। 1 নম্বর ছিল বাকিতে প্লাস ধারে, 2 ছিল বিল প্লাস নোট, 3 নম্বর আছে ব্যক্তির নাম থাকবে কিন্তু নগদ থাকবে না। এই 3টি চিহ্ন যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে যে কোনো লেনদেন আমরা যদি দেখি দেখার সাথে সাথে আমরা বলতে পারবো এটা বাকিতে সংগঠিত লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঘটনা থেকে লেনদেন চেনার কৌশল শিখেছি। প্রত্যেকটা ঘটনাকে আমরা 2টা প্রশ্ন করব, যদি 2টা প্রশ্নের উত্তর পাই সেটা লেনদেন হবে, যদি আমরা একটা প্রশ্নের উত্তর পাই সেটাও লেনদেন হবে, যদি আমরা একটারও যদি উত্তর না পাই সেটা লেনদেন হবে না। তারপরে আমরা আলোচনা করেছিলাম লেনদেন নয় এমন ঘটনা চেনার 12টি চিহ্ন। 12টি চিহ্ন আমি লিখে দিয়েছি, তোমরা খাতায় তুলে নেবে এবং 12টি চিহ্ন একদম মুখস্থ করবে। ওই চিহ্নগুলো যদি আমাদের ঘটনার ভিতরে দেওয়া থাকে তাহলে আমাদের সাথে সাথে ধরে নিতে হবে এগুলো লেনদেন নয়। এরপরে আমরা শিখেছি নগদে সংগঠিত লেনদেন চেনার 3টি চিহ্ন। এরপরে আমরা শিখেছি বাকিতে সংগঠিত লেনদেন চেনার 3টি চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে লেনদেন চিহ্নিতকরণ যে কৌশলগুলো আমি তোমাদেরকে দিয়েছি একদম মুখস্থ করতে হবে। মুখস্থ করার পাশাপাশি তোমরা অঙ্কগুলো যখন করবে তখন কিন্তু সাথে সাথে এগুলো মানে কৌশলগুলো যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু লেনদেন খুঁজে বের করা একদম তোমাদের জন্য সহজ হবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।